কিন্তু সেটি না হয় হতাশা ব্যক্ত করা হয়েছে। আপনি জানেন যে নানা নাটকীয়তার মধ্য দিয়ে এক ধরনের বলা যায় যে সরকার রাজনৈতিক দলগুলোকে কাছে টেনে নেওয়ার একটা প্রক্রিয়া অর্থাৎ সংলাপ করেছিল। তারপরে আপনার অভিজ্ঞতা কি? আপনি তো নিজে সেই সংলাপে অংশ নিয়েছিলেন। দর্শকদেরকে শুভেচ্ছা, আলোচকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রকৃত অর্থে আমার যে আলোচনা, আমি যতটুকু পার্ট ছিলাম এবং যতটুকু শুনেছি, যতটুকু বলেছি, সেখান থেকে যে উত্তর পেয়েছি, তাতে আপনার প্রোগ্রামের যে হেডলাইন দিয়েছেন যে সংকট কাটলো কতদূর, তাতে আমার কাছে মনে হচ্ছে যে সংকট কাটে নাই, বরঞ্চ সংকট আরও ঘনীভূত হচ্ছে। কারণ হচ্ছে আমার পূর্বে আমরা 9টা দল আমরা মিটিং করেছিলাম, তার পূর্বে আরও কয়েকটি দল মিটিং করেছিল, তার পূর্বে বিএনপি জামাত সহ তারা মিটিং করেছে। সেখানকে আমরা যতদূর জানছি আলোচনার টোন টিউনগুলো বিষয়বস্তু একই ছিল। মোটা দাগে আসলেই সবার কথা ছিল যে যেটা একটা গুজব বা আমরা জানি এটা সত্যতা আছে কিনা, যে ডক্টর ইউনূস স্যার পদত্যাগ করতে চাচ্ছেন, সেই বিষয়ে যদি হয়ে থাকে সেটা আমরা জানি না। ওইভাবে তো আসলে তাকে তো জিজ্ঞানো যায় না যে আপনি কি পদত্যাগ করতে চেয়েছেন কিনা, ওইটা তো আমাদের সামনে বলবেনও না। জাস্ট সবাই বলেছে এক বাক্যে যে নির্বাচনটা আপনাকে করে দিয়ে যেতে হবে, এখানে সবাই একমত হয়েছে। সেকেন্ড হচ্ছে যে নির্বাচন নিয়ে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে সন্দেহ সংশয় অবিশ্বাস দানা বাঁধছে যে আপনি যা ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের কথা বলছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে আপনার যদি কোনোভাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন না করা যায়, তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পরে রমজান, তারপরে ঈদ, তারপরে আবার পরবর্তীতে আবার 1.5-2 মাস পরেই আবার কুরবানির ঈদ আর একটা, তারপরে আবার এই জুন জুলাইতে বর্ষার সময় চলে আসে। সো যদি নির্বাচনটা আপনাকে করতে হয় তাহলে এপ্রিলের মধ্যে করতে হবে। তাহলে মাসটা হতে পারে নির্বাচনের মাস জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা এপ্রিল, এই 3 মাসের যে কোনো এক মাসে নির্বাচন করতে হবে, আদারওয়াইজ ওই লাস্ট অফ দ্য ইয়ার। তো তাহলে আপনি একটা মাস সুনির্দিষ্ট করেন, এটা ম্যাক্সিমাম দল বলেছিল। তারপরে আপনার বিশেষ করে অভ্যন্তরীণ আলোচনায় এগুলো বাইরে বলা উচিত না, বলছি না, আবার সবই কিন্তু বাইরে আসতেছে, লেখালেখি হচ্ছে যে এটা সুস্পষ্ট যে সরকারের সাথে বিশেষ করে সামরিক বাহিনী সহ প্রশাসনে একটা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব আছে, কিন্তু বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এটা সুশীলগিরি করার অবকাশ নাই। আপনাকে রাষ্ট্র চালাইতে হইলে মিলিটারি এবং প্রশাসনকে আপনার আস্থায় নিয়েই রাষ্ট্র চালাতে হবে। তারা যদি মনে করে আপনি তাদেরকে সৎ সন্তানের মতো ট্রিট করতেছেন, তাহলে তো তারা আপনার সাথে কাজ করে কমফোর্টেবল ফিল হবে না এবং আপনিও কমফোর্ট ফিল করতে পারবেন না। তো এই ডিস্টেন্সটা আমরা কাটানোর কথা বলেছি, রাজনৈতিক দলগুলোর সাথে ঘন ঘন বসার কথা বলেছি, আমাদের সাপোর্ট দেওয়ার কথা বলেছি এবং ওনার কাছ থেকে এই নির্বাচন, বিচার, সংস্কার নিয়ে কার্যত আলোচনা ফার্স্টেই তো আপনার রাজনৈতিক দলগুলো তাদের লিখিত প্রস্তাব দিয়েছে। এখন এনসিপি কি দিয়েছে, গণ অধিকার কি দিয়েছে, বিএনপি জামাত কি দিয়েছে, সেখান থেকে কমন বিষয়টা ঐক্যমত্য কমিশন ফাইন্ড আউট করে জানাই দেবে আর একটা মিটিং করে যে আমরা এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে চাচ্ছি। আপনাদের কারো 100 ভাগ হয়তো মিলবে, কারো 50 ভাগ মিলবে, বাট দেশের প্রয়োজনে আমরা এটা মনে করতেছি, শেষ, ডিসমিস। ওইটা আরও 3 মাস আগে করা যেত, কিন্তু তারা করছেন, এটা লিঙ্গারিং করছে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে যতটুকু পর্যন্ত ঐক্যমত হয়েছে আর যতটুকু আপনারা আম্পায়ারের জায়গা থেকে প্রয়োজনীয়তা মনে করেন যে এই সংস্কারগুলো করা দরকার, ওইটা ইমপ্লিমেন্ট করে ফেলেন, এক্সিকিউশন করেন। না হলে আপনার জনগণ এই নির্বাচনের রোডম্যাপ, সংস্কার, বিচার নিয়ে কথা বলতেই থাকবে। সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর সাথে সুনির্দিষ্ট একটা মাস বা দিন তারিখ ঘোষণা না হলে এই ডিস্টেন্সটা কাটবে না এবং দেশেরও স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনি নিশ্চয়ই অবগত আছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা পরিষ্কারভাবেই হুমকি দিয়েছে যে বাংলাদেশে 2টা চিকেন নেক আছে, প্রয়োজনে চট্টগ্রামকে আলাদা করে ফেলা হবে এবং রংপুর অঞ্চলকে, এবং চট্টগ্রামের এই পাহাড়ি অঞ্চলে তো একেবারে দেশ স্বাধীনের পর 72 থেকেই আপনার বিচ্ছিন্নতাবাদীদেরকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করছে ভারত, কারণ বাংলাদেশের সাথে একটা গেম খেলার জন্য এটা সবচেয়ে শুরু থেকেই খেলে আসছে। সো এই রকমের একটা পরিস্থিতিতে এখন যদি ধরেন আপনার ওই দিকে ওরা অ্যাটাক শুরু করে, সেখানে যদি প্রতিরোধ করতে হয়, প্রতিরোধকে পুলিশ আনসার দিয়ে আপনি করবেন না, ডিবি দিয়ে করবেন না, বিজেপি দিয়ে, আর্মি নামাইতে হবে। কিন্তু তাহলে আর্মির সাথে যদি সরকারের আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আর্মি কি মুভ করবে এই অবস্থায়? আর্মি তো বারবার বলছে যে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্তের প্রশ্নে বিন্দুমাত্র কম্প্রোমাইজ করবো না। এই লক্ষণগুলো কিন্তু ভিতর থেকে, বাইরে থেকে দেখা যাচ্ছে না, বাট ভিতরে অনেক জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, এমনকি সীমান্তেও সেই বাস্তবতায়
সামরিক বাহিনীও মনে করেছে যে একটা রাজনৈতিক সরকার না হলে এই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে না। এই জন্য তারাও কিন্তু নির্বাচনের প্রশ্নে কথা বলেছে এবং আজকে বলেছে যে সেনাবাহিনী দিয়ে আপনি মশা মারতে যাবেন, আপনি কোরবানির ময়লা আবর্জনা পরিষ্কার করতে যাবেন, এইটা একটা প্রশিক্ষিত ডিফেন্স বাহিনীর কাজ না। সেনাবাহিনী কিন্তু পরিষ্কার বলেছে যে সেনাবাহিনী এই কাজে যুক্ত হবে না। তো এই বাস্তবতায় আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ বলেন, যেহেতু একটা জটিল পরিস্থিতি তো তৈরি হয়েছে, সেখানে একটা দিক নির্দেশনা আমরা আশা করেছিলাম, তো আমরা তো সেটা পাইলাম না। আজকে তো বোধহয় উনি চলে গেছেন দেশের বাইরে 4 দিনের জন্য। তো সেই ক্ষেত্রে বিএনপি হতাশ হয়েছে এবং যেই কারণে আমিও বলছি যে একটা বৃহৎ রাজনৈতিক দল, এইটা আমরা বলি আর না বলি, ইলেকশন দিলে জনসংখ্যা সাংগঠনিক সক্ষমতা তারা এই সরকার গঠন করবে। তো কাজে তারা যখন হতাশা ব্যক্ত করে, সন্দেহ সংশয়ের কথা পাবলিকলি বলে, তার মানে বুঝতে হবে সামথিং ইজ কুকিং বিহাইন্ড দ্য সিন। নূর সহ রেজা আমাদের ভাইকে শুভেচ্ছা। সংকট যাচ্ছে না, সংকট তৈরি হচ্ছে নানাভাবে, কিন্তু এই সংকটের অনেকগুলো কারণ আছে, অনেকগুলো প্রেক্ষাপট আছে। এখন যেমন ধরুন সচিবালয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে একটা অ্যাকাউন্টেবল করার জন্য একটা সংশোধনী আনা হয়েছে, এইটার তারা বিরোধিতা করছে। তারা বলছে মানে আপনি অলস বসে থাকবেন, কাজ করবেন না, দলের হয়ে কাজ করবেন, পিপলকে সার্ভিস দিবেন না, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে। যাই হলে সরকার ওই সরকারি চাকরি আইন 2018 এটার একটা সংশোধনী এনেছে, 2025 অধ্যাদেশ জারি করেছে। এর বিরুদ্ধে আপনি দেখতে পাচ্ছেন যে তারা কমপ্লিটলি তাদের জুরিসডিকশনের বাইরে গিয়ে, তাদের এখতিয়ারের বাইরে গিয়ে এরকম সচিবালয়কে অস্থিতিশীল করে রেখেছে। একই সাথে এনআরবিতে একই ঘটনা ঘটছে, বন্দরেও একই ধরনের ঘটনা ঘটছে। ফলে অবশ্যই সংকট নানা দিক থেকে আছে এবং এই সংকট আমি মনে করি যে এই সরকার যেহেতু শুরুর দিকে এই সরকার যা করতে পারে নাই বা করে নাই, যে নিজের কর্তৃত্বটাকে প্রতিষ্ঠা করা, এটা যখন এখন করতে যাচ্ছে বা করার কথা বলছে যে আমরা সংস্কারগুলো করতে চাই, করে এই সময়ের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাব। এটা তারা একবারও আমি অন্তত দেখি নাই যে কে সরকারের ভেতর থেকে কে কী বলছে সেটা না। প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারে আমি দায়িত্বশীল মনে করি এবং প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত তার ইন্টেনশন বারবার একই জিনিস বলে গেছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং জুনের মধ্যে মানে কিন্তু ডিসেম্বরও হতে পারে, এটা ডিসেম্বর হতে পারে, জানুয়ারি হতে পারে। নুরুল হক নূর যে টাইমগুলো, যে 3টা মাসের কথা বলেন, এই 3 মাসে যে কোনো 1 মাসও হতে পারে, এর বাইরে তিনি অন্য কোনো কথা বলেন নাই। কিন্তু যখন তাকে এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে আমরা সমর্থন উঠিয়ে নেব, তখনই কিন্তু তিনি দেখেছেন যে আমি কি তাহলে শুধু যেন তেন কায়দায় একটা নির্বাচন দিয়ে একটা দলকে ক্ষমতায় নেওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব, নাকি আমি একটা সুষ্ঠু নির্বাচন। উনি কিন্তু বলেছেন যে এখন যদি নির্বাচন হয়, ভোট কেন্দ্র যদি দখল করে, তাহলে কি ভোট কেন্দ্র থেকে যদি ব্যালট বাক্স ছিনতাই করতে কেউ চায়, পুলিশ কি ঠেকাতে পারবে কিনা, জনপ্রশাসন কি সেই জায়গায় আছে কিনা। উনি এই সংস্কারগুলো করে একটা, কারণ ওনার ভাষাটা হচ্ছে শ্রেষ্ঠ নির্বাচন উনি করবেন বাংলাদেশে। এটা যদি উনি না করতে পারেন তাহলে তো উনি যে লেয়ারের মানুষ বা যে ব্যক্তি, যে ধরনের বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, উনি তো একটা যে কোনো ধরনের নির্বাচন, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করে যাবেন না। এই প্রশ্নে যখন উনি অ্যাডামেন্ট থেকেছেন তখনই আসলে সংকটটা তৈরি হয়েছে। ডিসেম্বরে নির্বাচন হলে কি সেটি জানতেন হওয়ার সম্ভাবনা, বা ডিসেম্বরে নির্বাচন হলেই জানতেন হবে না, মানে এটাকে অনেকে বলে যে এটা ফিক্সড, এটা একটা ফিক্সিং ছিল ইন্ডিয়া এবং অন্যান্য অ্যাক্টরদের সাথে। ফলে বাংলাদেশের লম্বা সময় ধরে এই প্রশাসনের, এই পুলিশ প্রশাসন এবং এই মাঠ পর্যায়ের প্রশাসনের কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো নজির নাই। তার একই তো প্রশাসনটা, অলমোস্ট একই জিনিস আছে। আপনি বগুড়ার লোককে ওই ঝালকাঠিতে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনাকে আরও কতগুলো অ্যারেঞ্জমেন্ট, মানে যেটাকে বলা হয় যে খেলার নিয়ম বদলানোর বা কিছু সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে আরও 17 বছর আগে 1-11 বলতে একটা জিনিস ঘটে গেছে, চেষ্টা হয়েছে যে বাংলাদেশে রাজনীতিকে মাইনাস করে দিয়ে একটা অনির্বাচিত কায়দায় অনেকদিন ক্ষমতায় থাকবে। এই চেষ্টা কিন্তু ফেল করেছে বাংলাদেশ, এটা হবে না। ফলে যারা 1-11 ভয় দেখাচ্ছেন, যারা -2 বা বিরাজনীতিকরণে ভয় দেখছেন, আমি মনে করি এই ভয় অমূলক। বাংলাদেশকে কেউ আর ওই পথে নিতে পারবে না। 17 বছর পরে, এই গণঅভ্যুত্থানের পরে চেষ্টা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ সেখানে যেতে দেবে না। তার মানে নির্বাচন ইজ এ মাস্ট, নির্বাচন হবেই, কিন্তু নির্বাচন হতে হবে একটা সুষ্ঠু পরিবেশে, একটা লেভেল প্লেইং ফিল্ডে। মানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, এটা হতে হবে শারজায়, নিরপেক্ষ একটা ভেন্যুর মধ্যে, নিরপেক্ষ একটা প্রশাসনের অধীনে। এই চেষ্টাটা তাকে করতে দিতে হবে। আপনি যদি নির্বাচনে যদি তাকে ব্ল্যাকমেইল করেন, তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে নির্বাচন হবে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না। এখন আমরা কোনটা চাই? আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক, মানে যেহেতু এবার এতদিন পরে নির্বাচন হচ্ছে, কিন্তু এই সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে এবং এই সংস্কারগুলো প্রায় ঐক্যমত্যে, যেহেতু প্রত্যেকটা দল প্রথম পর্বে আলোচনা শেষ করেছে এবং জুনের প্রথম সপ্তাহে দ্বিতীয় পর্বে আলোচনা শুরু হবে, সেখানে প্রধান উপদেষ্টা প্রথম দিন উদ্বোধন করবেন। এই গতকালকে আমাদেরকে প্রথমে ডেকেছিল, তারপরে বললো যে উনি দেশে বাইরে যাচ্ছেন, সুতরাং উনি আসলে হবে। তার মানে এটা হচ্ছে। এবং আমি মনে করি যে জুলাইয়ের মধ্যে, জুলাই চার্টারটা সকল দল যে সমস্ত প্রশ্নে একমত হচ্ছে সেগুলো করে ফেলা দরকার। করে ফেললে তারপর হচ্ছে আপনার এই যে এখন যে সংকটগুলো তৈরি হচ্ছে, যে রোডম্যাপটা খুব ক্লিয়ার, আরও সরকারের তরফ থেকে আরও ক্লিয়ার করা দরকার। একটা জিনিস এই সরকারের ঘাটতি আছে, সেটা হচ্ছে ব্রিফিংয়ের অভাব আছে। মানে সরকারের বিভিন্ন সংশ্লিষ্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কিন্তু স্টেক হোল্ডার যারা এই নির্বাচন পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তাদের সাথে সরকারের একটা
মানে যার দোষের কারণে হোক, পুরো দোষ আমি সরকারকে দেবো না, রাজনৈতিক দলগুলোরও অনেক সমস্যা আছে, কিন্তু তবুও আমি মনে করি যে ডেকে কথা বলা দরকার। ডক্টর ইউনূস যখন কথা বলেন তখন তো আসলে সবাই একটা পরিবেশ তৈরি হয়, যেটা নুরুল হক নূর সাহেব বললেন যে উনি তো বলেছেন এবং আমরা শুনেছি, আমরা তো তাকে পাল্টা ওইভাবে জিজ্ঞেস করি নাই, কিন্তু আসলে ভেতরের আরও মানে যারা এমন ব্যক্তিকে সেট করা দরকার যে আসলে কার্যকর আলাপটা চালাতে পারে, এবং সরকারের ইন্টেনশন, সরকার কবে কীভাবে নির্বাচন দিতে চায়, কি সংস্কার করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এই প্রশ্নের দলগুলোকে আরও কাছাকাছি আনার চেষ্টা করা দরকার, তাহলে সুষ্ঠু নির্বাচন হয়তো প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এরই মধ্যে কিন্তু অনেকটা হতাশা ব্যক্ত করছে। জি, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, এখানে প্রবলেমটা বাইরের না, ভেতরের সমস্যা, এবং ভেতরের সমস্যাটাকে বাইরের দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিভাবে? সমস্যাটা হলো সরকারের ভেতরের, এই সরকারের ভিতরে ঐক্যের অভাব আছে। উপদেষ্টা পরিষদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে, একটা দুইটা গ্রুপ থাকলে, বাংলাদেশে যেহেতু গ্রুপ তো থাকবেই, কিন্তু একটা দুইটা থাকলে মানা যেত, কিন্তু অনেকগুলি গ্রুপ হওয়ার কারণে এখানে পার্সোনাল ইন্টারেস্ট। দেখেন, রাষ্ট্র সবসময় ইমপার্সোনাল বডি, রাষ্ট্র কোনো ব্যক্তি না, রাষ্ট্র প্রতিষ্ঠান, কিন্তু আমরা রাষ্ট্রকে দেখি একটা পার্সোনাল বডি আকারে। যেমন হাসিনার বিকল্প কেউ ছিল না, এখন আবার ডক্টর ইউনূসের বিকল্প কেউ নেই। পৃথিবীতে সব কিছুরই বিকল্প আছে। রাষ্ট্র এটা প্রতিষ্ঠান, এটা কোনো ব্যক্তি ম্যাটার, প্রোটোকল ম্যাটার করে। হ্যাঁ, ওইখানে আপনারা বসে দিলেও সমস্যা নেই, আপনারা সবাই সালাম দিবে, হ্যাঁ, বা ওই প্রোটোকল আপনি পাবেন, সমস্যা নেই। তো এই যে ইম্পার্সোনাল জায়গা থেকে রাষ্ট্রকে দেখতে পারার যে চোখ, এটা আমাদের এক নম্বর তৈরি করতে হবে। না হলে যেটা হবে কি, আমরা আবার ওই ব্যক্তি পূজার জায়গায় চলে যাব। ব্যক্তি পূজাই একটা ফ্যাসিস্টিক কাঠামোর দিকে নিয়ে যায় পুরো ব্যাপারটাকে। তো ফলে এই যে ইনসাইড অনৈক্য, ভেতরের অনৈক্যটাকে আপনি এবার ফেলে দিলেন কি রাজনৈতিক দলগুলোর উপর। আন্দোলন কবে হচ্ছিল না এই সরকার ক্ষমতায় আসার পরের থেকে বা দায়িত্বে আসার পর থেকে? 200-250-র মতো আন্দোলন তারা মোকাবেলা করছে। ফলে আন্দোলনের কারণে ডক্টর ইউনূসের বিরক্তি বা উষ্মা তৈরি হয়েছেন, সেটা মনে করার কোনো কারণ নেই। এইটা বেসিক্যালি গভর্নমেন্ট ভেতর থেকে ডিসফাংশনাল হয়ে যাচ্ছিল, ভেতর থেকে উনি জিম্মি হয়ে পড়ছিলেন। ওনার তো রাজনৈতিক দলগুলো ওনাকে জিম্মি করার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো আন্দোলন করতেছে, বিভিন্ন দল করছে, এর আগে এনসিপি করছে, জামাত করছে, সবাই মিল্লা করছে, আবার আলাদা আলাদা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হচ্ছে। তো আন্দোলনের মধ্যেই তো আছে বাংলাদেশ, কিন্তু সে আন্দোলনের কারণে উনি পদত্যাগ করে চলে যাবেন, এই যে কথাটা উঠছিল, সেটা আন্দোলনের কারণে উঠে নাই। যেটার কারণে উঠতে পারে একমাত্র কারণ, সেটা হলো এই যে উনি বলেন যে জিম্মি করে ফেলা। জিম্মি করে ফেলা মানে হলো, এখানে আমরা স্পষ্টত লক্ষণ দেখা যাচ্ছে যে সরকারের ভেতরে সরকার তৈরি হয়েছে, যারা ডক্টর ইউনূস যেভাবে চায়, দেখেন, আমরা দীর্ঘ সময় একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলাম। আপনি একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটাবেন পুরা রাষ্ট্র ব্যবস্থাপনার, তো সেখানে ভোটের কথা বলতে হবে কেন? নির্বাচনের কথা আলোচনা করতে হবে কেন? নির্বাচন ছাড়া আপনি আর কিভাবে করবেন? এটা আর কি পদ্ধতি আছে? আর তো কোনো পদ্ধতি নেই। নির্বাচনটা প্রাইমারি। এখন আমি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না পার্সোনালি, কারণ নির্বাচন অবশ্যম্ভাবী, এর ছাড়া আর তো কোনো বিকল্প নাই। এটা নিয়ে কথা বলারই কিছু নাই। যেটা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হলো ভোটাধিকার। হাসিনা কি কোনো নির্বাচন দেওয়া বাদ রাখছিল? হাসিনাও তো নির্বাচন করছে, নকল সুরের গান বাজাইয়া উৎসব মুখর পরিবেশে নির্বাচন করছে না। কিন্তু হাসিনা যেটা দেয় নাই সেটা হলো ভোটাধিকার দেয়নি। ভোটবিহীন নির্বাচনের এক সংস্কৃতি গড়ে তুলছিল বাংলাদেশে। তাহলে আপনার দরকার হলো একটা ভোটাধিকার, যেটা জনগণ ভোটাধিকার বঞ্চিত থাকার কারণে পুরা রাষ্ট্রের, পুরা জনগোষ্ঠীর, পুরা সমাজের একটা ফ্যাসিস্টিক কাঠামো তৈরি হয়েছে, একটা ফ্যাসিবাদী সমাজ তৈরি হয়ে গেছে। সমাজের মানসিকতার মধ্যেও একটা স্বৈরতান্ত্রিক মনোভাব তৈরি হয়েছে। ফলে সেই জায়গা থেকে ভোটাধিকারের যে গুরুত্বটা হারাই গেছে। কারণ মানুষ ভোট না দিলেও তো দেশ চলে, সরকার চলে, গরিব মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয় না, তো ভোটের দরকার কি? হ্যাঁ, তো এই ব্যক্তির ইমপ্রেশন দিয়ে দেশ চালাবে, অমুক বিশ্বজোড়া লোক 5 বছর 10 বছর দেখতে চাই, এই যে প্রবণতাটা, এটা হলো এই জন্য আপনার শুধুমাত্র ফ্যাসিজম যেটা, এটা রাষ্ট্রে থাকে না, একটা জনগোষ্ঠীও ফ্যাসিস্ট হইতে পারে। হিটলার আকাশ থেকে নাজিল হয়নি, জনগণই হিটলারকে ক্ষমতায় আনছে, হিটলার বানাইছে। এই জন্য ব্রেখট বিখ্যাত নাট্যকার বলেছেন, শুধু ফ্যাসিস্ট ক্ষমতা না, ফ্যাসিস্ট জনতাকেও ভেঙে দিতে পারতে হয়। আমাদের রাজনীতির মধ্যে এই যে ফ্যাসিস্টিক কাঠামো, এটা জনগণের মধ্যেও যদি এই মনোভাব তৈরি হয়ে থাকে, আপনি গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারবেন না। দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি কি করছে? 15 বছরে গুম খুন করছে, এগুলো তো ক্ষতি হয়েছেই, যে পরিবারগুলো তাদের আপনজন হারাইছে। এর চেয়ে বড় ক্ষতি হলো সমাজের পুরা মোরাল ফ্যাব্রিক সে ভেঙে দিছে। ফলে এই মোরাল আপরাইজিংটা আপনার দরকার। আপনি ডেমোক্রেটিক রাষ্ট্র করবেন, ডেমোক্রেটিক মানুষ তো লাগবে। এই জায়গায় নাগরিককে এই ক্ষমতাটা দিতে হবে।
যাতে সে তার প্রতিনিধিকে তার মতো করে নির্বাচিত করতে পারে এবং ভোটটাকে নির্বাচনটাকে উৎসব মুখর এবং আগের রাতে আপনার গান বাজনা করা, তারপরে 500-1000 টাকা দিয়ে গুইজা দিয়া ভোট কেনা বেচার সংস্কৃতি, এই জায়গার থেকে মুক্ত করে একটা কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে নাগরিককে এম্পাওয়ার করতে হবে। ক্ষমতার সাথে এতদিন সম্পর্ক ছিল কার? কতগুলো অলিগার্কদের, পার্টিজান লোকদের। যে পার্টি আপনার ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করছে, রাষ্ট্রটা তার মালিকানা হয়ে গেছে। এইবার সবাই ওই দলের সাপোর্টার হয়ে গেছে। আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগের হয়ে গেছে। নো, এই কাঠামো চলবে না বাংলাদেশে। বাংলাদেশে ক্ষমতার সাথে সম্পর্ক হবে মানুষের, জনতার, নাগরিকদের। এই জন্য আমরা বলছি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র লাগবে। যে এই দলই ক্ষমতায় আসুক, হ্যাঁ, রাষ্ট্রটা তার বাপদাদার সম্পত্তি হবে না। রাষ্ট্রে আমার হিস্সা সমান থাকবে। আমার দল কোনোদিন ক্ষমতা না গেলেও রাষ্ট্র আমার প্রতি বেআইনসাফি করবে না। তো এটা কীভাবে করবেন আপনি? সেটা করার জন্য নাগরিকদের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি করতে হবে। এখন নাগরিকদের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরির প্রক্রিয়া তৈরি করা হচ্ছে না। তৈরি করা হচ্ছে একটা ক্ষমতায় আসবে, হ্যাঁ, একটা নানা রকম হুজুগ তৈরি করে ক্ষমতা তৈরি করবে। এবং এই যে এলিট সিন্ডিকেট তৈরি হয়েছে, এই যে আপনার সচিবালয়ে, এই সচিবালয়গুলোর এই সচিবদের তো জেলে থাকার কথা ছিল। আওয়ামী আমলের এই যে ক্রিমিনালগুলো, হ্যাঁ, এদের তো জেলে থাকার কথা ছিল। আজকে তারাও নিজেরা বৈষম্য বিরোধী নাম দিয়ে আন্দোলন করে। যাবেন কোথায়? এরা যে প্ল্যাটফর্মের নাম দিচ্ছে হাস্যকর, এর নাম দিচ্ছে বৈষম্য বিরোধী। ফলে এই যে আপনার একটা সাইনবোর্ড একটা লাগাইয়া, হ্যাঁ, নকল করা, আপনার যে জিনিস ভালো তার নকলও বেশি হয়। তো আপনার এই যে এরাও এখন বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে। হাসিনার সঙ্গে আপনি কি করা উচিত এদেরকে? তো সব মিলায় যেটা আমাদের দাঁড়াচ্ছে, রনি, আমরা একটা বিরতি নিতে চাই। বিরতির আগে কথাটা যেটা দাঁড়ালো সেটা হলো যে আপনার এখানে অবশ্যই এমন একটা রাজনৈতিক প্রক্রিয়া লাগবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সরাসরি নাগরিকদের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি হবে। মাঝখানের এই যে ফরিয়া গোষ্ঠী, যেটা হোক রাজনৈতিক হোক অরাজনৈতিক, এটা ভাঙতে হবে। কর্মচারীদের আন্দোলনের প্রসঙ্গ এসেছে অনেকগুলো বিষয়গুলো নিয়ে, যেমন সামনে আন্দোলন হচ্ছে, প্রায় 5-6টি প্রাথমিক শিক্ষকরা আন্দোলনে গিয়েছে। আপনি জানেন যে এই নানামুখী যে আন্দোলন, সেই চাপে আসলে সংকট বাড়বে না কমবে না? সরকার গত 9 মাসে আসলে কি করলো সুষ্ঠু নির্বাচনে, কি পদক্ষেপে, আপনারা সেখানে আস্থা রাখতে পারছেন কিনা, নানা প্রশ্ন এসেছে। আমি যেটা ওই মিটিংয়ের পরে প্রেস কনফারেন্সে বলছিলাম, এখানেও বলি, যেটা আমি অনেকগুলো কথার মাঝে এটাও বলেছিলাম যে স্যার, আপনাকে তো এই 8 অগস্ট দায়িত্ব নেওয়ার সময় অল পার্টি সমর্থন দিয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় এরকম আর কোনো গভর্নমেন্ট বাম ডান রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি প্রতিষ্ঠানদের সমর্থনটা পায় নাই। আপনি একটা নিরপেক্ষ জরিপ করে দেখেন যে ওই সমর্থনটার এখন কি অবস্থা। আর বাজারে একটা কথা বলা হয়ে থাকে, ওইটাই বললাম যে আমি নিজেরটা জোন্ডা দিয়ে বললাম যে আপনারা এই ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ যে দলটা গঠন করেছে, এখানে আপনারা প্যাট্রোনাইজ করতেছেন। তো সেই ক্ষেত্রে 2 জন যে ছাত্র নেতা উপদেষ্টা আছে, তাদেরকে রিজাইন করা দরকার সরকার নিরপেক্ষতার প্রশ্নে। তো এই সমস্ত বিষয়গুলোতে যেটা বিএনপি বলল যে আমরা মিটিং হইল কিন্তু পদক্ষেপ তো দেখি নাই। এখন ধরেন এইখানে যতই বলা হোক এর আন্দোলনকারীর প্রতিনিধি এসে, এগুলো বোগাস, পাবলিকটা এত বোধায় না। পাবলিক তো বুঝে এগুলো যে আসলে আপনার যে এনসিপি যদিও নতুন দল, স্বাভাবিক একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে নির্বাচনে ফাইট করতে, ওইটা মিনিমাম 1 যুগের সাধনা। কিন্তু তারপরেও এই কথাটা আসতেছে এবং নতুন দল হলে তাদের একটা আধিপত্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেই কারণে বিএনপির মতো বড় দলও কিন্তু এই অভিযোগটা বলেছে। 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। আমরা 2 জনের উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, পাশাপাশি ঢাকা উত্তরের প্রশাসক এজাজের হিজবুত তাহরিরের 5 নম্বর নেতা এবং এনসিপির নেতৃবৃন্দকে তিনি মূলত ঢাকায় রাজত্ব করার জন্য বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করাটা দায়িত্ব নিয়েছেন, যেটা দক্ষিণে ইশরাক সাহেব আদালতের রায় পাওয়ার পরে এই কারণেই বসতে দেয়নি যে ওখানে প্রশাসক দিয়ে আলটিমেটলি এনসিপির নেতৃবৃন্দকে বিভিন্ন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য তারা প্রতিষ্ঠিত করতেছেন। তো এখন এইটা তো অন্য দল সমর্থন করবে না, তাহলে এই বিষয়ে সরকার পদক্ষেপ দেখি নেই। আমার কথা বাদ দিলাম, যে সমস্ত দল নির্বাচনের দিন তারিখ চাচ্ছে ওইখানে স্পষ্টতা নাই। সংস্কার বিচারের যেই আলাপটা দীর্ঘদিন ধরে হচ্ছে, ওইটারও কোনো দৃশ্যমান অগ্রগতি নাই। 9 মাসে আপনার এখন পর্যন্ত একটা ট্রাইব্যুনাল দিয়ে বিচার চলছে, মাঝখানে একটা ট্রাইব্যুনাল হলো, আর এখন পর্যন্ত ওইভাবে একটা মামলাকে গতি বা ট্রায়ালের পর্যায়ে নিয়ে আসতে পারে নাই। হ্যাঁ, বিচার সময় লাগবে সম্পন্ন করতে, কিন্তু একটু গতি তো আনা দরকার ছিল। 9 মাসে 9,000, এই 28 অক্টোবরের পরে আমি আপনার এই প্রোগ্রামে বলেছিলাম যে নির্বাচন করার জন্য সরকার বিরোধী দলের 32,000 নেতাকর্মীকে জেলে ঢুকেছে, ইনক্লুডিং মির্জা ফখরুল। আর সেখানে আওয়ামী লীগের 9 মাসে 9,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারেনি, বরঞ্চ
মান্নান সাবের হোসেন চৌধুরী তাদেরকে দেখছেন গ্রেপ্তার করে আবার জামিন দিয়েছে। আওয়ামী লীগের বেশ কিছু আরও নেতা গ্রেপ্তার হয়েছে, জামিন পেয়েছে। এখন এইখানে অনেকে আসিফ নজরুল সাহেবকে শুধু বলার চেষ্টা করে, এগুলো সরকারের সমন্বিত সিদ্ধান্ত না হইলে কিন্তু এগুলো আপনার জারি হয় না, এই জামিন হয় না। আজ সাবের হোসেন চৌধুরী এখানকার এমবেসিগুলোর তৎপরতায় জামিন পেয়েছে। তো এমবেসির তৎপরতায় তো সরকার সম্মতি দিয়েছে। প্রোটোকল অনুযায়ী এখানকার অ্যাম্বাসেডররা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা ওই সমস্ত দেশের, আমাদের দেশের সম্ভবত ৮ নম্বর প্রোটোকলে পড়বে বা তারও নিচে হইতে পারে। আমাদের দেশের ৩ জন উপদেষ্টা যে আমেরিকান এমবেসিতে মিটিং করে। তো এই রকমের যদি নতজানু মনোভাবে থাকে এবং তাদের কর্মকাণ্ডে ইতিমধ্যেই কিছুটা ষড়যন্ত্র কিংবা দৃশ্যমান অপতৎপরতা লক্ষ্য করা গেছে, যেই কারণে এই রাজনৈতিক দলগুলো সুনির্দিষ্ট রোডম্যাপ সংস্কার এবং অন্যান্য কার্যক্রমের সুস্পষ্ট রূপরেখা চাইলে এগুলো কিন্তু দেখা হচ্ছে না। এবং সবচেয়ে সর্বশেষ যেই ঘটনাটি করেন যে ষড়যন্ত্র অপতৎপরতা, এটি যদি আর একটু বর্ণনা করেন যে আসলে কোন বিষয়গুলো এইখানে ধরেন এখন আমাদের আন্দোলনের আমাদের অনুজ আমাদের সহকর্মী নাহিদ উপদেষ্টা থাকা অবস্থায় 111 ইঙ্গিত দিয়েছিলেন, যারা একটা 111 আনার চেষ্টা করেছে। আচ্ছা শুনেন, ধরেন এখন এই মুহূর্তে এটা সবাই বুঝে ইলেকশন হইলে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার যথেষ্ট পসিবিলিটি আছে। তাহলে বিএনপি কেন এই গভর্নমেন্ট রেখে এই গভর্নমেন্টকে সমর্থন দিয়ে মাঝখানে আর একটা 111 ঢুকাইবে? বিএনপিকে এটা সমর্থন করবে না। প্লাস বিএনপির যারা মিত্র তারা করবে না। আর এখনকার এই ছাত্র নেতৃবৃন্দ নতুন দল তারাও তো 111 চায় না। তাহলে 111টা ঘটাবে কে? তাহলে এই ধোয়াটা তুলছে কারা? দেখেন ছাত্র নেতৃবৃন্দ এরাই, বা নতুন দল গঠন করছে এনসিপির এরাই। আবার কিছু কিছু নেতৃবৃন্দ বলছে যে নির্বাচন চাওয়া বা সেনা প্রদানের কথা এগুলো ভারতীয় বয়ান। তার মানে যারা নির্বাচন চাচ্ছে কিংবা যারা সেনা প্রধানকে তার পজিশন রাখতে চাচ্ছে তারা ভারতীয় দালাল, এটা প্রুভ করতে চাচ্ছে। তাহলে এই দালাল কারা? ধরেন আমরা বলছি যে পরিষ্কারভাবে এই মুহূর্তে দেশের সমস্ত এন্টিটি, পুলিশ, আর্মি, বিচার বিভাগ, আমরা সবাই মিলে নতুন করে বাংলাদেশকে রিফর্ম অ্যান্ড রেকনসিলিয়েশন মধ্যে দিয়ে রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। তো সেই জায়গা থেকে সবার সহযোগিতা প্রয়োজন। তাহলে আমরা যদি বলি যে সেনাবাহিনী ধরুন বিশৃঙ্খলা চাই না, ওই যারা ক্যান্টনমেন্টেও ঘেরাও করতে চায়, বিপ্লবী চেতনা দেখাতে চায়, ক্যান্টনমেন্ট ঘেরাও করে সেনা প্রধানকে সরিয়ে এই করে এই ধরনের বিশৃঙ্খলাকে আমরা দায়িত্বশীল দল এবং নেতা হিসেবে যদি সমর্থন না দেই, আমাদেরকে বলা হচ্ছে ভারত, তাহলে আমরা ভারতের ফাঁদে পা দিচ্ছি। বা বিএনপির মতো দল যাদেরকে ভারতই গত 16টা বছর ক্ষমতার বাইরে রেখেছে, খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে, তারেক রহমানকে দেশে আসতে দেয় নাই, তাদেরকে যদি বলে যে তারা ইন্ডিয়ান ন্যারেটিভ আপনি ইয়ে করতে, যদি দেখেন না ইউটিউবাররা সালাউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানাচ্ছে, মির্জা ফখরুলকে নিয়ে ভিডিও বানাচ্ছে, আর এই সমস্ত ফটকাবাজ ধান্দাবাজ লোকগুলো বাইরে থেকে ডলার কামানোর জন্য চটকদার কথা বলে। এখন দেশে আসো, এখন তো হাসিনা না, এতদিন তোমরা হাসিনা রোশানলে ছিল, দেশে আসবে না, ওইখানে বসে এখানে পেইড টাকা পয়সা পেয়ে এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে। আর এটা বলা হচ্ছে যে ভারতীয় এটা একটা চক্র। প্রকৃত অর্থে এখনকার আমি মনে করি ইনক্লুডিং ছাত্রসহ রাজনৈতিক দল সবাই বাংলাদেশের পক্ষের শক্তি, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি। হয়তো নির্বাচনটা পিছাতে চাচ্ছে কেন কিছু কিছু দল, তারা চায় যে তারা একটু দলটা গুছাবে, একটু পয়সাপাতি বানাবে, এলাকায় আপনার এখন সরকারের সুবিধা নিয়ে কার্যক্রম করবে, তারপরে তারা হাত জাগাইয়া সমাবেশ করবে, তারপরে তারা একটু যদি এমপি টেমপি চেয়ারম্যান হইতে পারে ইউনিয়নের, ওই ধান্দা অনেকে নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু এইটা ব্যক্তির সুবিধা বা কোনো দলের সুবিধা দিতে যে দেশের যে বড় ধরনের ক্ষতি হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে বিপন্ন হবে, আমরা উচ্চারণ করতে চাই না। আজকে যদি ধরেন আপনার ওই চট্টগ্রাম কিংবা ওই রংপুরের কিছু অঞ্চল যদি ভারত দখল করে নেয়, আপনি কি করবেন? আপনার পাকিস্তানের মতো পারমাণবিক শক্তি আছে, 140 কোটি মানুষের বিরুদ্ধে আপনি কি দিয়ে যুদ্ধ করবেন? আমরা বলছি ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইটা আমরাই করেছি এই দেশে। আমার সাথে ছবি থাকার কারণে চলচ্চিত্রের অভিনেত্রী বাদন ইন্ডিয়ান ভিসা পায় নাই। লড়াইটা কিভাবে করেছি গত 18 সালের পর আপনারা দেখেছেন, সবাই দেখেছে, টেলিভিশন যারা দেখছে, এটা নতুন করে বলার কিছু নেই। কিন্তু একটা অনেক জায়গায় একটা ন্যায্যতার প্রশ্ন থাকে, গ্রামের আঞ্চলিক ভাষাটা কোথায়, পাছা দিয়ে পাহাড় ঠেলা যায় না, পাহাড় ঠেলতে হইলে সেরকম শক্তি লাগে, টেকনিক্যাল সাপোর্ট লাগে। তো তাহলে এই যে আপনার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে সীমান্তে, দেশের মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোকে শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে একটা ইন্টারিম গভর্নমেন্ট চলতে পারে? আর এই যে সচিবালয়ের আন্দোলন, এই গভর্নমেন্টের কাজ কি? সংস্কার, নির্বাচন, বিচার, সংস্কারের মৌলিক সংস্কারগুলো সবাই জোর দিয়েছে। এখন সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা, এই মুহূর্তে আপনি এদেরকে উস্কানি কেন দিলেন যে তাদেরকে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে চাকরি খাইতে পারবেন? এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট এইভাবে সিদ্ধান্ত না, আপনি কেন নিতে গেলেন? এনবিআর ভাঙার সিদ্ধান্তটা আপনি এখন কেন নিতে গেলেন? অনেকে বলছে যে আইএমএফে
এখানে প্রো ইন্ডিয়ান স্টাফরা এই বাংলাদেশের এখন একটা ক্যাওয়াস লাগানোর জন্য এনবিআর ভাঙার বুদ্ধি দিয়েছে। এটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করতো, এটিকে এই মুহূর্তে জরুরি ছিল? সরকারি চাকরির অধ্যাদেশটা না করলে সরকার চলছে না, এনবিআরটা না ভাঙলে সরকার চলছে না। আপনারা কেন এই বিশৃঙ্খলার দিকে নিয়ে গেলেন? এখন আপনারা হ্যাডাম দেখেতে যে পাওয়ার দেখাতে যে এগুলো করছেন আর বিশৃঙ্খলা লাগাচ্ছেন, দোষ দিচ্ছেন মানে এই রাজনৈতিক দলগুলো করছে। দেখেন এই 5ই অগস্টের পর স্বাভাবিকভাবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। আমি এটা 1 মিনিট শেষ করি 30 সেকেন্ডে। পুলিশের প্রধান, ডিএমপি কমিশনার, হ্যাঁ বিএনপির তো বড় রাজনৈতিক দল হিসেবে তাদেরও পন্থী অফিসাররা ছিল, তারা নিয়োগ দিল। পুলিশ সরকার সরাই দিল বিএনপি পন্থী অফিসারদেরকে, ডিএমপি কমিশনারকে সরাই দিল, আইজিপিকে সরাই দিল। এখন সরকার তাদের লোক আইনে খুঁজা আপনার দিছে। তো তাহলে এই যে আইন ফেয়ার নির্বাচন নিয়ে শঙ্কা, এই শঙ্কা তো থাকার কথা না। আর গভর্নমেন্ট ফর্ম করার মতো এই মুহূর্তে বিএনপির তো পার্টি নেই, তাহলে বিএনপিকে চাইবে যে এটা বিতর্কিত নির্বাচন করে তার গায়ে কালিমা নিতে? আমি আপনার কাছে আবার আসবো। আমরাও করেছি, ইসি নিয়ে আমাদের একটা অবস্থান আছে, কিংবা যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, ইস্যুভিত্তিক সমালোচনা অবশ্যই আমাদেরও আছে। কিন্তু এই গভর্নমেন্টটাকে আমরা একটা হিস্টোরিক্যাল নেসেসিটি কিংবা একটা ঐতিহাসিক প্রয়োজন মনে করেছি। আমরা সবাই সকল দলের কথাই বলতেছি। তো এখন এই সরকার যদি ধরেন ডক্টর ইউনূস যদি চলে যায় এবং নানাভাবে যদি আবারও একটা রিভাইজড 111 গভর্নমেন্ট আসে, 111 মানে কি? 111 মানে হচ্ছে যে আপনার এই 1/11 পরেই একটা ওই যে দেখেন ফিক্সিং ম্যাচ 2008 সালে, ঠিক আছে, একটা যে কোনো উসিলা একটা নির্বাচন আপনি দিয়ে একটা দলকে ক্ষমতায় আনলেন এবং তারপরে এই যে 15 বছরের ফ্যাসিবাদ, এই হচ্ছে 1/11। সেই ধরনের চেষ্টা যেন না করা হয়, একটা এই সরকারকে কাজ করতে না দিয়ে এমন একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করলাম, তারপরে একটা সেনা সমর্থিত বা ছদ্ম সেনা সমর্থিত একটা সরকার আসলো, তারা একটা দেখালো যে ঠিক আছে আগামী 3-4 মাসের মধ্যে আমরা একটা নির্বাচন দিয়ে দিব, নির্বাচন একটা হয়ে যাবে, নির্বাচন এভাবে ওভাবে যেভাবেই হোক নির্বাচন কিন্তু হয়ে যাবে। কিন্তু নির্বাচনের পরে যে একটা আমাদের যে কারণে এত ফাইট, এত সংগ্রাম, সেই গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু আমরা পাবো না। আবার নিউ অ্যারেঞ্জমেন্টে এই ধরনের ফ্যাসিবাদ কিংবা একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আবারও জেঁকে বসবে, এখানেই হচ্ছে আশঙ্কা। এই কারণে আমরা বলতেছি যে সবাই যার যার দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে যদি আমরা জাতীয় স্বার্থটাকে আপহোল্ড করতে পারি, তাহলে আসলে এই সরকারকে আমরা অ্যাট দ্য সেম টাইম জবাবদিহির মধ্যে রাখবো, আবার এই সরকারকে দিয়ে আমাদের যে কাজগুলো ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা যেটা তখন করতে পারবো। এখন এই সরকারের মানে ধরেন এই যে এনবিআর এর প্রসঙ্গটা আসলো, এনবিআর কিংবা সচিবালয়ের যে নতুন আইনের যে সংশোধন, এটা কোনো নির্বাচিত সরকার এটা করবে না, বাংলাদেশের বললেই হবে না, কোনো রাজনৈতিক দল এটা করবে না, কারণ তারা এই সিস্টেমগুলোর বেনিফিশিয়ারি, ঠিক আছে। এবং এখনও তো এই যে বেরিয়ে আসছে, আজকে সমকালে নিউজ করেছে যে এই যে সচিবালয় যারা সাবেক আমলা যারা আন্দোলনে সরাসরি নেমেছে, তারা একটা বিশেষ রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্ট। এনবিআরেও ঘটনা তাই। বন্দর আপনি খেয়াল করে দেখেন অচল করে রেখেছে কারা? একটা দলের নামই আসতেছে বারবার। ফলে রাজনৈতিক দলগুলোর তো এই স্ট্যাটাসকো বজায় রাখার একটা মানে নিয়ত আছে, উদ্দেশ্য আছে, এবং এই সরকার যেখানে যেখানে সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিচ্ছে সেখানেই বিরোধিতার মুখে পড়ছে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশনে গতকালকে আপনি আলী রিয়াজ সাহেব কিন্তু অনেক রেখে ঢেকে বলেও উনি আসলে না বলে পারেন নাই যে বিভিন্ন বিষয়ে অসহযোগিতা তৈরি হচ্ছে বা একটা মানে সংস্কারগুলো যেন না হয়। মেজর যে সংস্কারগুলো আপনি পুলিশের নাম পুলিশের জায়গায় দিয়ে দিলেন, আরেকটা পোশাক বদলে দিলেন, এগুলো তো সংস্কার না। সংস্কার মানে হচ্ছে যে ওই ক্যারেক্টারটা বদলাতে হবে, ইনস্টিটিউশনাল ক্যারেক্টারটা। এইটা না হতে দেওয়ার একটা অ্যাটেম্প্ট লক্ষ্য করা যাচ্ছে। ইন্ডিয়ার প্রসঙ্গটা কেন আসছে? আমরা এটা বলতেছি না যে অমুকের সাথে ইন্ডিয়ার একটা খুব হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা ইস্যুতে যখন ইন্ডিয়ার ন্যারেটিভ আর আমাদের এখানকার অনেক রাজনৈতিক দলের ন্যারেটিভ একই রকম হয়ে যাবে, তখন তো একটা সন্দেহ তৈরি হবেই। সর্বশেষ এই আমি দেখলাম যে ইন্ডিয়ান সেনাপ্রধান বলছেন যে এই সরকার হচ্ছে অনির্বাচিত। তো এটাও আমাদের এখানকার রাজনৈতিক দলগুলো একই ভাষায় কথা বলতেছে, অনেক রাজনৈতিক দল, সবাই না। এখন এই যে এই ইয়েতে বলতেছে যে দেখেন আর্মি চিফ ডেমোক্রেসি চায় আর ডক্টর ইউনূস চায় না, এরকম একটা বক্তব্য। যেন ডক্টর ইউনূস বারবার যেখানে বলছেন যে তিনি সংস্কার করে নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানিয়ে দিয়ে যাবেন, এটা নাকি ডক্টর ইউনূস চায় না, এটা হলো বয়ান। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকায় একটা বিশেষ রাজনৈতিক দলের সমর্থক সিভিল সোসাইটির মেম্বাররা এই কথাটাই বলতেছে যে সেনাপ্রধান নির্বাচন চাচ্ছে কিন্তু ডক্টর ইউনূস নির্বাচন চাচ্ছে না। এখন আমাদের কাছে তো বার্মা টাটকা উদাহরণ আছে, পাকিস্তান, এগুলো আমরা জানি যে যখনই সেনাবাহিনী পলিটিক্যাল মানে সেনাবাহিনীর কাজ কি সার্বভৌমত্ব রক্ষা করবে, এখন তার উপর এক্সট্রা আরও ম্যাজিস্ট্রেসি আছে, জননিরাপত্তা দেখবে, কিন্তু যখনই পলিটিক্যাল অ্যাফেয়ার্সে মন্তব্য করা শুরু করে সেটা কোনো দেশের গণতন্ত্রের জন্য ভালো হয় না, আমরা সেটা চাই না। আমরা অবশ্যই আমরা সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীকে আপহোল্ড করি এবং সেনাবাহিনীর এটা মুক্তিযুদ্ধের মধ্যে তৈরি হয় একটা সেনাবাহিনী, এটা আমাদের একটা গর্বের জিনিস, আমরা এটাকে রক্ষা করতে চাই এবং এটার পাশে আছি, সবসময় আছে। এবং এরা জুলাই মাসেও শেষ দিকে যখন সিদ্ধান্ত নিল যে গুলি চালাবো না আমরা, এটা সিদ্ধান্ত নিয়ে তারা ঐতিহাসিকভাবে জনগণের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। তাহলে কিন্তু নির্বাচন কখন হবে? ধরেন আরও অনেক আগে কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে সম্ভবত নিউ ইয়র্ক টাইমস বা কোনো একটা ওয়াশিংটন পোস্ট বা এরকম কোনো একটা পত্রিকা যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে।
এবং সর্বশেষ যেটা শোনা গেল গুঞ্জন, যে উনি বলছেন 1 জানুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক সরকারকে ক্ষমতা নিতে হবে বা ক্ষমতা হস্তান্তর করতে হবে। এইগুলো আসলে আমরা মনে করি যে এটা তাদের বলা উচিত না। তাদের বরং দেখা উচিত যে পলিটিক্যাল পার্টি সহ জনগণ এবং সরকার মিলে কোন দিকে সিদ্ধান্ত নিচ্ছে। সেনাবাহিনীর কিন্তু যে অ্যাক্টে তারা পরিচালিত হয় 1952 সালের অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী মানে নতুন যে সিচুয়েশন, সরকার, রাজনৈতিক দল, রাষ্ট্র এটার সাথে অ্যালাইন থাকা ছাড়া অন্য কোনো বিকল্প তাদের হাতে নাই। মানে তারা কিন্তু আলাদা কোনো পাওয়ার সেন্টার হতে পারে না, ঠিক আছে? এইটাই হচ্ছে ইস্যু, যে আপনি অবশ্যই আপনাকে তো সরকারের, রাষ্ট্রের প্রতি লয়াল থাকতে হবে। অন্য কোনো অপশন কি আছে? মানে সেনাবাহিনীকে আলাদা করে বলতে পারবে যে আমরা এই সরকারকে সমর্থন করি কিংবা সমর্থন করি না, এটা বলার তো কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই গণ অভ্যুত্থানের পরে এই সরকারকে জনগণ সমর্থন দিচ্ছে, সেনাবাহিনীকে এই সরকারের পক্ষে থাকতে হবে, অন্য কোনো অপশন নেই। কতটুকু কাজ তারা করবে, কত দ্রুত তাদের কাছ থেকে ম্যাজিস্ট্রেসি নিয়ে আপনি তাদেরকে আবার ব্যারাকে পাঠিয়ে দেবেন এবং পুলিশ ফুল কন্ট্রোল নেবে মাঠের, সেটা হচ্ছে মানে সরকারের। আমরা সেই জন্য চাপ দেবো যে আপনি পুলিশ রিফর্ম করছেন না কেন। এবং এখানেও একটা বিষয়, পুলিশ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পুলিশ রিফর্ম করতে দিচ্ছে না। পুলিশ রিফর্মটা জাতীয় ঐক্যমত্য কমিশনেও এতে নাই, এজেন্ডায় নেই, আলাপে নাই। খুবই অ্যালার্মিং না? মানে পুলিশ 1 নম্বর যে রিফর্মটা হওয়া দরকার হচ্ছে পুলিশের রিফর্ম, কিন্তু সেই পুলিশ রিফর্ম হচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের ইস্যু করা দরকার, যে পুলিশ রিফর্ম করেন দ্রুত এবং পুলিশকে রিস্টোর করেন, ঠিক আছে? এটা না করে যদি আমরা দেখি যে সেনাবাহিনী রাজনীতির মানে অমুক সময় ইলেকশন হওয়া উচিত, এটা যদি বলেন এবং ডক্টর ইউনূসের মতো কেউ যদি ক্ষমতায় থাকেন, তখন কি এটা ডক্টর ইউনূসের জন্য সম্মানজনক হয়? তখন উনি যে রিয়াক্ট করেছেন, এটাই তো স্বাভাবিক, এই রিয়াক্ট তো করবেনই। দিতে পারে কিনা, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক ওখানে থাকলে সেটি একটি 5 প্রতিক্রিয়া তারিখের পরে স্বাভাবিক কিনা। দেশে স্বাধীন, যার খুশি যা তা যার যা খুশি বলবে, হ্যাঁ, বক্তব্য দিতে পারবে না কেন? সব বক্তব্য দিতে পারবে, কিন্তু সেটা তো আপনার, এবং পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী যদি সেই সরকারকে সমর্থন না করে সরকার টিকে থাকে? আমেরিকাতেও না, সেনাবাহিনী সমর্থন করে। তো এই সরকার টিকে থাকার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ যে শর্ত টিকে থাকার, সেটা 1 নম্বর শর্ত হলো রাজনৈতিক দলগুলো যাদের সম্মিলিত ঐক্যবদ্ধ অবস্থার মধ্যে যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদের সমর্থন, এবং অবশ্যই সেনাবাহিনীর সমর্থন। এবং সেনাবাহিনী, যেটা আলোচনায় আসলো, সেনাবাহিনীও কিন্তু এখানে অভ্যুত্থানের পার্ট। তারা 5 আগস্ট সেনাপ্রধানই বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও যেটা মুশকিলটা যেটা হয়েছে সেটা হলো যে বিগত 15 বছরে আমাদের সমস্ত সম্মানিত প্রতিষ্ঠানগুলোর রোল তো জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। এই সেনাবাহিনীরা থাকা অবস্থায় কিন্তু নির্বাচন হয়েছে 14 সালে, 18 সালে, 24 সালে, তাই না? তো ফলে সেনাবাহিনীর তো একটা সংস্কার দরকার। সেনাবাহিনী তো সবচেয়ে জরুরি। আমাদের সার্বভৌমত্ব আজকে একটা ভালনারেবল অবস্থার মধ্যে আমরা আছি। এত কমিশন হচ্ছে, আওয়ামী লীগের আমলে সব কিছুর আওয়ামীকরণ হয়েছে, সেনাবাহিনীর আওয়ামীকরণ হয় নাই? হয়েছে তো। কিন্তু সেনাবাহিনী এজ এ প্রতিষ্ঠান, পুরো প্রতিষ্ঠান তো আর দোষী না। তাহলে যে ব্যক্তিগুলো অপরাধের সাথে যুক্ত ছিল নানাভাবে, হ্যাঁ, সেটা নিয়ে কিন্তু অনেকে, আমরা বিভিন্ন আলোচনা দেখছি, সেমিনার দেখছি, হ্যাঁ, অনেকে কিন্তু অনেক সংগঠন গড়ে তুলেছেন যারা নিয়মিত, এই যে নেক্সাস ফোরাম নামে একটা সংগঠন, রেগুলার তারা ভয়েস রেস করে যাচ্ছেন যে সেনাবাহিনীর মধ্যে সংস্কার দরকার। কারণ সেনাবাহিনী তো শুধু আপনার হাসিনা সে আপনার মোরালি ভেঙে ফেলছে তা না। এই সেনাবাহিনীর যে সার্বভৌমত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যেই ধরনের স্পিরিটের মধ্য দিয়ে পরিচালিত হওয়া দরকার, সেটা তো আসলে অটুট, এতদিন পরে এটা অটুট নাই। কিন্তু এটা তো আপনার ফিরে আনতে হবে। এবং সেনাবাহিনীকে আমরা যেভাবে এতদিন ক্লাসিক্যালি মনে করতাম যে সেনাবাহিনী মানেই স্বৈরাচার, সেনাবাহিনী মানেই জনগণের বুকের উপর ভোটের আঘাত, নো, সেনাবাহিনী গণতন্ত্র উদ্ধারের সহায়ক শক্তি হতে পারে। সেটা আপনি আমাদের এই যেটা এই বাংলাদেশের সেনাবাহিনী দেখেন, এটা যুদ্ধের মধ্য দিয়ে, রিভোল্ট, যুদ্ধের মধ্য দিয়ে তৈরি হওয়া সেনাবাহিনী। ফলে এখানে এরশাদের এই কলঙ্কিত অধ্যায় বাদ দিলে আপনার পুরা পিরিয়ডটাতে সেনাবাহিনীকে আপনি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াইতে খুব বেশি দেখবেন না। এই 1/11-এর এই পর্ব আর এরশাদের ক্ষমতা দখল, 90 সালেও তারা জনগণের পক্ষেই ছিলেন। হ্যাঁ, তো ফলে সেনাবাহিনীকে কিন্তু, এবং সেনাবাহিনী যখন আপনার এরশাদকে বাধ্য করলেন, সাথে সেনাবাহিনীর চাপেই কিন্তু এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। যাই হোক, তো ফলে আপনি হোলসেল সেনাবাহিনীকে গণতন্ত্র বিরোধী, হ্যাঁ, এবং জনগণের উইলের বিরুদ্ধে দাঁড়ানো, এরকম যে একটা ন্যারেশন, সেই জায়গায় থেকে আপনি চিন্তা করতে পারবেন না, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে। আমি যেটা মনে করি, বাংলাদেশের সেনাবাহিনীকে, এটা আমাদের অনেক বেশি গণসেনার যে ধারণা, সেনাবাহিনী, কারণ আমাদের সার্বভৌমত্বটা হলো পপুলার জনসার্বভৌমত্ব লাগবে। আমাদের সেনাবাহিনীকে আরও বেশি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, উইলের অনুকূল হয়ে উঠতে হবে। এখন আমাদের এখানে যেটা হয় কি, ক্ষমতাটা মানে পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, পলিটিক্যাল এলিটস, নন পলিটিক্যাল এলিটস, বিভিন্ন এলিটসরা আইসা পাওয়ারটা আপনার গ্র্যাপস করে রাখে, এটা সিন্ডিকেটের মধ্যে থাকে। তো সেই জায়গায় না হয়ে মানে এইটা ভাঙা দরকার প্রথমত।
সেটা যদি ভাঙতে চান, আপনি ভাঙতে চাইলে আপনাকে অবশ্যই এখানে একটা রাজনৈতিক প্রক্রিয়া লাগবে। আর প্রবলেম যেটা হচ্ছে এখানে গভর্নমেন্টের মধ্যে দেখেন, এই সরকারকে যারা এই সরকারের সফলতাটা জনগণে ভোগ করবে, কিন্তু এই সরকারের ব্যর্থতাও কিন্তু একটা সামগ্রিক ব্যর্থতা হবে। এটা পার্টিকুলারলি এখানে এই গভর্নমেন্টে যারা দায়িত্ব পালন করছেন, ধরেন এই সরকার যদি ব্যর্থ হয়, যারা দায়িত্ব পালন করছেন তাদের কিছুই হবে না, সমস্যা হবে বাংলাদেশের জনগণের। তাহলে এই সরকারের ব্যর্থতাটা কিন্তু সমগ্র মানে পুরো কমিউনিটি, পুরো জনগোষ্ঠীর ব্যর্থতা। তাহলে এই সরকারকে তো ব্যর্থ হতে দেওয়া যাবে না। সেটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বলেন, ইনক্লুডিং আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু বলেছেন যে এই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না। কারণ এই সরকারকে ব্যর্থ হইতে দিলে যে কষ্ট, এই কষ্ট বাংলাদেশ বেয়ার করতে পারবে না। সেই কষ্টটা কি? সেই কষ্টটা হলো আপনার এই যে এত এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে আপনি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের সুযোগ পেয়েছেন, এইটা ঐতিহাসিক সুযোগ। এই মোমেন্টটা আপনার কাজে লাগাইতে হবে। আর আমাদের এখানে যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর একটা জিনিস মনে রাখতে হবে, এই বিগত 15 বছরে আপনারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। বিএনপি জামাত চিহ্নিত মানে নাম দিয়ে ট্যাগ দিয়ে পিটায় মারা এক ধরনের বৈধ ব্যাপার ছিল, কিন্তু আপনাদেরকে এইভাবে যে পিটায় মারলো, জনগণ কেন রাস্তায় নেমে আসলো না? জনগণ একটা ছাত্রদলের ছেলে মারতেছে, একটা শিবির মারতেছে, এটা দেখে তো জনগণের রাস্তায় নেমে আসা দরকার ছিল। কেন রাস্তায় নেমে আসলো না? কেন আপনাদের সাথে জনগণের এই ট্রাস্টের সম্পর্কটা নির্মাণ করা যায় নাই, যে এইরকম বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন দিতে হইল? এবং জনগণ যখন নিজেদের সরাসরি এফেক্টেড মনে করলো, তখনই একটা গণ অভ্যুত্থানের মতো অবস্থা হইল। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। যে কোনো মানুষ যে দলেরই হোক, অন্যায়ের শিকার হলে দল পরিচয় নির্বিশেষে জনগণ যদি রিয়্যাক্ট করতো, জনগণ যদি তার নাগরিক জায়গার থেকে না এটা হইতে পারে না, এই ধরনের ক্ষমতা আমরা চাই না, এই ধরনের সরকার থাকতে পারে না, সেটা হোক জামাত, হোক বিএনপি, হোক এনসিপি, হোক আপনার গণ অধিকার পরিষদ, গণসংহতি, যাই হোক, যে দলেরই হোক, এই যে কমন সলিডারিটি, এই জায়গায় জনগণকে নিয়ে আসতে হবে। এই যে ট্রাস্ট, আপনার ট্রাস্ট, এখন ট্রাস্ট অর্জনের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কি? গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো আপনার স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি ছাড়া ট্রাস্ট তৈরি হয় নাই। এখন রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়ার মধ্যে এই ট্রান্সপারেন্সি কি আছে? উত্তর হলো নাই। তাহলে 5 তারিখের পরে এটা শুনবে বিরতির, যেটি রেজাউল করিম রনি বলেন যে সবার যেমন সমর্থন ছিল এই সরকারের প্রতি, কাঙ্ক্ষিত যে গতি থাকার দরকার ছিল, এত সমর্থনের পরেও সরকারের গতি আসেনি কেন? সরকারের কি গ্রুপ উপগ্রুপ অনেকগুলো ভাগ, যেটি সংখ্যা, এটাও আমরা অনেকবার বলেছিলাম উইথ ডিউ রেসপেক্ট, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশ্নে কারোই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, কিন্তু বাকি যে উপদেষ্টা পরিষদ তাদের যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবং আর সরকার কিভাবে চলছে সেটা একটা সেট আপ বা উদাহরণ যদি আপনি দেখেন, সেজন্য আমাদের ইয়ং উপদেষ্টা তারা অবশ্যই আন্দোলনে তাদের অনেক ডেডিকেশন আছে, তাদেরকে একটা মিনিস্ট্রি দিয়ে তারা সেটাকে রোল মডেল করতে পারতো, যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে এইভাবে চালাতে চাই। কিন্তু দেখবেন এলজেডির মতো ভারী মিনিস্ট্রি দিয়ে রাখছে সদ্য গ্রাজুয়েট করা ছেলেকে, যার নাই কোনো এক্সপিরিয়েন্স মিনিস্ট্রি চালানোর, সাথে আবার আরও একটা যুব ক্রীড়া মন্ত্রণালয়, এর আগে আমাদের নাহিদ ছিল, তাকেও 2টো মিনিস্ট্রি দিয়েছে, তথ্য সম্প্রচার, সাথে আইসিটি তো হঠাৎ করে একটা লোককে দিলে আপনার এই বিষয়ে দায়িত্ব পালন করতে পারবে না। তো এর মধ্যে দিয়ে, এবং আরও একটা বিষয় হচ্ছে যে এই জনপ্রশাসন বা প্রশাসন চালানোর জন্য জনপ্রশাসন সংক্রান্ত কমিটি, এটার পদোন্নতি, পদায়ন, এগুলোর জন্য দায়িত্ব দিয়েছিল, সদস্য সচিব করেছিল নাহিদকে, পুলিশ প্রশাসনের করেছে আসিফকে। তারা কিভাবে প্রশাসনটা চালাবে, তাদের কি এক্সপিরিয়েন্স আছে, এই যে এতগুলো ভারী ভারী দায়িত্ব দিল। তো এই কারণে আজকে সচিবালয় অচল, প্রশাসনের মধ্যে শৃঙ্খলা নাই, কারণ তাদের তো এই এক্সপিরিয়েন্সটা নাই, তো ওই শৃঙ্খলা আনতে পারে না। এমনকি সরকারের সবচেয়ে ভারী মিনিস্ট্রি বা উন্নয়নের যে কেন্দ্রবিন্দু বা জনপ্রতিনিধিদেরকে বিজি রাখার যে জায়গাটা ছিল এলজেডি মিনিস্ট্রি, ওইখানে ওই এনসিপির কিছু ছেলেপেলেদেরকে রাস্তাঘাট আর কম্বল দেওয়া ছাড়া কোনো কাজ করতে পারেনি। তো যার ফলে এটা দিয়ে একটা মানে পরিমাপ করা যায় যে অন্যান্য উপদেষ্টাদের পরিস্থিতিটা কীরকম। আমি মনে করি যে অত্যন্ত দুর্বল একটা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং অযোগ্য একটা উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, যার কারণে পুরো গভর্নমেন্টে আসলে ফাংশন করছে না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের কাছে মেসি, ধরেন এই আপনার কিংবা রোনালদো, কিন্তু এই একজন মেসি, রোনালদো কিংবা কাকা এরকম একজন প্লেয়ার দিয়ে তো টিম জেতাতে পারবে না যদি তার সাথে প্যারালাল বাকি প্লেয়াররা যদি ম্যাচটা না ধরতে পারে, সেইটা একটা বড় কারণ। এখন এটা আমাদের জন্য অসম্মানের, দেশের জন্য অসম্মানের আমি মনে করি যে ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিকে আমরা হেড অফ দ্য গভর্নমেন্ট পাওয়ার পরেও এইরকম একটা গণ অভ্যুত্থান বা এই সময়ে
আমরা যে কাঙ্ক্ষিত সংস্কার প্রত্যাশা করেছিলাম সেটা আমরা বাস্তবায়ন করতে পারতেছি না, এবং একটা পিসফুল ট্রানজিশন ডেমোক্রেসির দিকে যাওয়ার জন্য আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটা বোধহয় হচ্ছে না। আমরা সবাই কিন্তু চাই, ধরেন আপনার এই সংস্কার কথা বলছি, অন্য সংস্কার বাদ দিলাম, আচ্ছা 9 মাসে আপনার জেলা পর্যায়ের হসপিটালগুলোতে যদি আমরা দেখতাম যে ভালো ডাক্তার আছে, ভালো চিকিৎসা পাচ্ছে, মানুষ খুশি হতো যে এইটা একটা সংস্কার। আমরা যদি দেখতাম যে গত 9 মাসে উপজেলার ইউনো অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে জনগণ যাচ্ছে, তাদেরকে খুব আন্তরিকতার সাথে তারা গ্রহণ করতেছে, সমস্যার কথা শুনছে, সমাধান দিচ্ছে, এরকম একটা চিত্র যদি আমরা দেখতাম বাংলাদেশ পরিবর্তনের দিকে আপনার এগিয়ে যাচ্ছে। এরকম কোনো একটা প্রতিষ্ঠান আপনি দেখাতে পারবেন এক্সাম্পল হিসেবে যে এই প্রতিষ্ঠানটাতে এই পরিবর্তন হয়েছে? শুধুমাত্র একটা ফ্যাসিনেশন বা মোহ যেটা আমাদেরও ছিল, কারণ বাংলাদেশে আমরা শিক্ষিত তরুণ হিসেবে আমরা মনে করছি আমাদের একমাত্র নোবেল লরিয়েট ব্যক্তি যার বক্তব্য শোনার জন্য ইয়েল ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, বোস্টন ইউনিভার্সিটি, বাইরের ক্যামব্রিজ, অক্সফোর্ড সব ছাত্র তরুণরা চেয়ে থাকে, বিশ্ববরণ্য ব্যক্তিরা আসে, এবং বক্তব্য শুনতে পেট ভরবে না। এই দেশের এই যে আপনার দারিদ্র্যের হার আইএলও আপনার বিশ্ব ব্যাংকের মতে 18 থেকে 20%, প্রকৃত হিসাব করলে এটা 30 থেকে 35%-এ চলে যাবে। বেকারত্ব, শিক্ষিত বেকার আছে প্রায় 1.5 কোটি, মোটমাট বেকার আছে প্রায় ধরেন আরও 1.5 কোটি। তো এই সমস্ত বেকারদের কর্মসংস্থানের বিষয়ে নতুন কোন আপনি গতি দেখেছেন? বরঞ্চ একদিকে বিডার পক্ষ থেকে বলা হচ্ছে প্রস্তাবিত বিনিয়োগ যে 12,500 কোটি টাকা। এখন বাংলাদেশে তো অনেক নতুন নতুন দল খুলেও বলে যে প্রস্তাবিত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। তো এখন বিডার যেখানে দেশীয় বিনিয়োগকারীরা বারবার বলছে, গত পরশুদিনও আপনার বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএমির যে সভাপতি, আম্বার গ্রুপের চেয়ারম্যান রাসেল সাহেব বলছে যে আগামী 2-1 মাস পরে 50% ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, গ্যাসের সাপ্লাই নাই, বিদ্যুতের সাপ্লাই নাই। আর সেখানে আপনি গল্প শোনাচ্ছেন যে বিদেশিরা বিনিয়োগ করবে, দেশি বিনিয়োগকারীদের আস্থা পাচ্ছে না, বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না, সেখানে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে। কর্মসংস্থান, বেকারত্ব, কোনো জায়গাতে আমরা খুব উল্লেখযোগ্য আলোচনা শেষ করতে চাই। আমি বলবো তারপরেও যে পর্যায়ে আছে ভাই বলেছে এটা ঠিক যে সরকার নিজের দোষে কিংবা অন্যের দোষে ব্যর্থ হোক, তার খেসারতটা দিতে হবে পুরো জনগোষ্ঠীকে। তো এখান থেকে উত্তরণের একটাই রাস্তা হচ্ছে একটা ডেমোক্রেটিক সরকারকে ক্ষমতাটা দেওয়া। ডেমোক্রেটিক সরকার যত খারাপ থাকুক তাকে জবাবদিহি করা যাবে, তার বিরুদ্ধে আন্দোলন করা যাবে, তাকে অনেক ক্ষেত্রে বাধ্য করা যাবে। কিন্তু এখন আমরা তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করে নিজেরাই অসম্মানিত বোধ করি, যে কারণে আমরা করতে চাই না। সেক্ষেত্রে আমার মনে হয় যত তাড়াতাড়ি স্যার একটা ইলেকশনের দিকে দেশকে নিয়ে যেতে পারবে এবং অন্যান্যরাও এটা বুঝতে পারবে উপদেষ্টা পরিষদের, ততই দেশের জন্য আসলে মঙ্গল হবে। পারে তার এই সংখ্যার কারণ কি জন্য? না, পিসফুল ট্রানজিশন নিয়ে তো আমাদেরও যথেষ্ট শঙ্কা আছে, বিশেষত বাংলাদেশের ইতিহাসেও তো আমরা এটা দেখতে পাচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আবার এটাকে সরিয়ে দেয়া, এইখান থেকে আমরা বেরোতে পারছি না। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আবার নিজেদের লোক বসানোর নানা মেকানিজম এখানে করা হয়েছে এর আগে, এবং যার ফলে বাংলাদেশের লোকই বৈঠা 1-11 এবং এই যে 15 বছরের ফ্যাসিবাদ ইত্যাদি ঘটেছে। এই কারণেই পিসফুল ট্রানজিশনের জন্যও একটা খুবই সংস্কারটা খুবই ম্যান্ডেটরি। সমালোচনা আমরা আমাদের জায়গায় যার যার জায়গায় করি, কিন্তু এইগুলো জায়গায় আমরা যদি একমত না আসতে পারি, এটা শুধু এনসিপি ভুগবে বা বিএনপি ভুগবে বা গণ অধিকার ভুগবে এরকম না, পুরো নেশন ভুগবে। এই কারণে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করেছি জাতীয় ঐকমত্য কমিশনে যে অল পার্টি কমিটি করতে হবে, সংসদীয় কমিটি, যারা পিসফুল ট্রানজিশনের ব্যাপারটা দেখবে, ঠিক আছে? এবং এটা তো হলো যখন আফটার দি ডেমোক্রেটিক ট্রানজিশন। এখনকার জন্য হচ্ছে আপনার এই উপদেষ্টা পরিষদ, আমরাও মনে করি এটা পুনর্গঠন করা দরকার। আমরা এটা বলেছি যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা দরকার, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা কথা নুরুল হক নূর বললেন, আমি এটার সাথে একমত যে এই ধরনের পরিস্থিতিতে যাকে স্বাস্থ্য উপদেষ্টা রাখা হয়েছে তিনি আসলে এটা সামলাতে পারবেন না। সকল দলের প্রতিনিধি নিয়ে, যেটা আসলে 5 আগস্টের পরেই ছাত্ররা প্রস্তাব করেছিল, এটা তখন নানা কারণে হয় নাই বা মানে নেই। সকল দলের প্রতিনিধি নিয়ে একটা নতুন ধরনের, বা সকল দল কনফিডেন্স পায় এই ধরনের নিয়ে একটা নতুন ধরনের উপদেষ্টা পরিষদ হওয়া উচিত, পুনর্গঠন করা উচিত। এবং সেখানে প্রধান উপদেষ্টা যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন তিনিই থাকবেন, এবং এভাবে আমরা একটা ইলেকশনের দিকে যাব আফটার দি রিফর্ম। এটার সাথে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা বলেছি উপদেষ্টা পরিষদ রিফর্ম করা দরকার। অনেক উপদেষ্টার ব্যাপারে অনেক ধরনের কথা এসেছে, এবং তাদের যোগ্যতা শুধু না, নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু তাহলে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে ইলেকশনের আগে রিফর্ম এই গভর্নমেন্টের মধ্যে দিয়ে করা উচিত। এটা হচ্ছে সংস্কার এবং নির্বাচনের যে রোডম্যাপ আমাদের এখানে, এবং এখন যে বিভিন্ন গ্রুপের মধ্যে যে একটা আপনার দূরত্ব তৈরি হচ্ছে, এটা কাটানো, এটাই হচ্ছে বেস্ট রাস্তা। স্যার তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণতান্ত্রিক উত্তরণটি দেখেন, শান্তিপূর্ণ হওয়ার উপায় কি? শান্তিপূর্ণ হওয়ার উপায় হলো যার যার দান্দা বাদ দিতে হবে। হ্যাঁ, এক কথায় কিন্তু দান্দায় আছে কে কে? দান্দায় যে যার দান্দায় আছে, কালেকটিভ। আপনারা এই 5 তারিখের স্পিডটাকে স্মরণ করেন, সলিডারিটি। যে পোলাটা প্রায় স্কুলের যে ছেলেটা আইসা জীবন দিল, ও কিন্তু ক্ষমতার জন্য দেয় নাই। তার স্পিডটাকে আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যেভাবেই ক্ষমতায় আসেন বা যখন যে ফরম্যাটেই ক্ষমতায় আসেন, আপনার ক্ষমতা সেই কিশোর ছেলের মা, হ্যাঁ, যে তার কিশোর ছেলেটাকে হারাইছে,
তার চোখের দিকে তাকায় যেন কথা বলতে পারে, ওইরকম একটা ক্ষমতা আপনি তৈরি করেন। তার মানে আপনাকে এমন একটা ইনসাফপূর্ণ বাংলাদেশের দিকে হাঁটতে হবে যেখানে কোনো নাগরিক আর ভালনারেবিলিটির শিকার হবে না, কোনো নাগরিক অবমূল্যায়িত হবে না। বাংলাদেশে সব কিছুর মর্যাদা আছে, শুধু মানুষের কোনো মর্যাদা নেই। এমনিতে ঘনবসতি দেশ তো, যে যার মতো জনগণ বলে জনগণ আমার সাথে আছে বলে জনগণের সর্বনাশটা করে। তো ফলে এই যে জনগণ ভিত্তিক বা রাষ্ট্র, এটা আমরা আর চাই না। আমরা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র চাই। নাগরিক ভিত্তিক রাষ্ট্র হলে মানুষের মর্যাদা ফেরত আসবে। মানুষের কোনো মর্যাদা নেই এই দেশে, যে যার মতো করে মানুষ তার সমর্থককে সে জনগণ বলে ডাকে, তার সমর্থকের বাইরেও যে কোনো, এই জন্যই আমরা বলছি নাগরিক হয়ে ওঠা, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় সংগ্রাম। সেই সংগ্রামের জন্য আমাদের কাঠামোগত পুনর্গঠন লাগবে, এই সংস্কার দিয়ে হবে না, পুনর্গঠন লাগবে। এবং এই পুনর্গঠন প্রক্রিয়া যদি আপনি ডিলে করেন তাহলে কি হবে জানেন? এনসিপি যদি ব্যর্থ হয়, বিএনপি যদি ব্যর্থ হয়, এই সরকার যদি ব্যর্থ হয়, যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে, আমি ওইটাকে ভয় পাচ্ছি। আমি এই সব কোনো কিছুকে ভয় পাচ্ছি না। কারণ এই যে 5 কোটি 5.5 কোটি জেনজি জেনারেশন বিদায় পৃথিবী বলে রাস্তায় নামে আসছিল, ওর কিন্তু চোখ খুলে গেছে। ও জানে কোন ধরনের রাষ্ট্র ও চায় না, কি চায় সেটা আপনাকে দিতে হবে। পলিটিক্যাল পার্টিগুলো তাদের দায়িত্ব হলো তারা একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র চায়, ওইরকম একটা রাষ্ট্র তাদেরকে নির্মাণ করতে হবে। এটা যদি না করেন তাহলে তাদের মধ্যে যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে সেটা আরেকটা রক্ষী বাহিনী, গণবাহিনী ফেনোমেনার দিকে নিয়ে যাইতে পারে।